এপিসোড ২১-এর শুরুতেই দেখি চুনিও লিনের ল্যাপটপের পাসওয়ার্ড খোলার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই লিন সেই রুমে চলে আসে। লিনের উপস্থিতি বুঝতে পেরে চুনিও সেখানে চুপ করে দাঁড়িয়ে পড়ে। লিন যখন চুনিওকে সেখানে দেখে সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। তারা দুজনকে কিছু বলার আগেই সেখানে লিনের রুমমেট চলে আসে, আর সে চুনিওকে দেখে তার মেয়ে ভাবতে শুরু করে। সে লিনকে বলে, তোমার মেয়ে চলে এসেছে, এখন তুমি সেই ল্যাপটপটা বের করে তাকে দাও। তুমি তো অনেক টাকা দিয়ে সেই ল্যাপটপটা তাকে দিবে বলে কিনেছো। লিন তাকে বলতে চাইছিল যে আসলে চুনিও তার মেয়ে নয়, কিন্তু সে তাকে একথা বলার কোনো সুযোগই দিচ্ছিল না। আর সে ওই ল্যাপটপটা বের করে দেখাতে চাইছিল, কিন্তু লিন তাকে বাধা দিচ্ছিল। ঠিক তখনই চুনিওর কাছে একটা কল আসে। সে যখন ওই কলটা রিসিভ করে তখন জানতে পারে কলেজের গেটে তার দাদি এসেছে। চুনিও তখন দারোয়ানের কাছে জানতে চায় তার দাদির কি হয়েছে, কিন্তু দারোয়ান তাকে কিছুই বলে না আর তাকে গেটে যেতে বলে। এটা শোনার পর লিনও চুনিওর সাথে তার দাদির কাছে যেতে চায়। একটু পরে চুনিও লিনকে নিয়ে তার দাদির কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে দারোয়ান তার দাদিকে আটকে রেখেছে। তখন দারোয়ান তাদেরকে জানায় তাদের কলেজের একটা রুলস আছে, তাই সে এভাবে তার দাদিকে কলেজের ভেতরে ঢুকতে দিতে পারবে না। এরপর চুনিও তার দাদিকে জিজ্ঞাসা করে যে এমন কি হয়েছে যে সে এইভাবে তার কলেজে ছুটে এসেছে। তখন তার দাদি তাকে জানায় সে তার জন্য তার ফেভারিট চিংড়ি মাছ রান্না করেছে, তাই সে দুপুরের খাওয়ার হিসাবে তাকে এটা দিতে এসেছে। এটা শুনে চুনিও তার দাদির হাত থেকে সেই খাবারের বাটিটা নিয়ে নেয় এবং তার দাদিকে বোঝায়। তার দাদি যখন বাড়িতে ফিরে যাচ্ছিল তখনই সেখানে তার পা মুচকে যায়। এটা দেখে লিন আর চুনিও ছুটে তার কাছে যায় এবং তাকে পড়ে যাওয়া থেকে আটকায়, কিন্তু চুনিওর দাদি এটা দেখে আঘাত পাওয়ার নাটক করতে শুরু করে। চুনিও আর লিন এটা বুঝতে পারে না, আর তারা দুজন দাদিকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পর চুনিও যখন গ্লাসে পানি ঢালছিল তখন সে ইচ্ছা করে লিনের গায়ে পানি ফেলে দেয়, যাতে সে লিনের কাছে থাকা সেই ছোট্ট নোটবুকটিতে কি লেখা আছে সেটা দেখতে পারে। তখন চুনিওর দাদি তাকে বলে পানি খুব ঠান্ডা, তাই গরম পানি নিয়ে আসতে। চুনিও যখন অন্য ঘরে যায় তখন সে দেখতে পায় তার দাদি ডাম্পলিং বানাচ্ছিল। এটা দেখে চুনিওর মাথায় একটা বুদ্ধি আসে, আর সে এই বিষয়ে তার দাদিকে জিজ্ঞাসা করে। তখন তার দাদি তাকে বলে, আমি তো পুরোটা রেডি করে ফেলেছি, কিন্তু ময়দা এখনো মাখাইনি। ভেবেছিলাম তুমি কলেজ থেকে ফিরে আসলে আমি তোমাকে এটা খেতে দিব। তখন চুনিও তার দাদিকে বলে সে তো এটা বানাতে পারে না। এরপর সে মিস্টার লিনকে বলে যাতে সে এটা তাকে বানানো শিখিয়ে দেয়। এই প্রথমবার লিন তাদের বাড়িতে এসেছে, তাই তার দাদি চুনিওর উপরে একটু রেগে যায়, কারণ সে প্রথমবারই মিস্টার লিনকে বাড়িতে এসে খাবার বানাতে বলছে। কিন্তু মিস্টার লিন তার দাদিকে বোঝায় আর চুনিওকে খাবার বানানো শেখাতে সাহায্য করার জন্য চলে যায়। অন্য রুমে গিয়ে লিন চুনিওকে ডাম্পলিং তৈরি করা শেখাচ্ছিল, কিন্তু চুনিওর নজর ছিল লিনের সেই ছোট্ট ডায়েরির ওপরে। অন্যদিকে সুভিনকে দেখি, সে যখন ক্লাসে আসে তখন সে সেখানে নানকে দেখতে পায়। এরপর সে তার কাছে যায় আর তাকে গিয়ে জিজ্ঞাসা করে সেও কি একই সাবজেক্ট বেছে নিয়েছে। এরপর সে তার কাছে বাওয়ানের কথা জিজ্ঞাসা করে, কিন্তু নান তাকে বলে বাওয়ান কোথায় আছে সে জানে না। কিন্তু একটু পরেই সেখানে বাওয়ান চলে আসে, আর সেখানে আসার পর সে সুবিনকে একটু দূরে সরে গিয়ে বসতে বলে, কারণ সে চাইছিল নানের পাশে বসতে। কিন্তু নান তো তাকে অনেক আগেই বারণ করে দিয়েছিল আর তাকে দূরে থাকতে বলেছিল। নান তাকে এই কথাটা স্মরণ করিয়ে দিলে তখন বাওয়ান তার পেছনের বেঞ্চে গিয়ে বসে। এভাবেই তাদের দুজনের মধ্যে খুনসুটি হতে শুরু করে, আর বাওয়ান একটার পর একটা বেঞ্চ চেঞ্জ করে দূরে গিয়ে বসতে শুরু করে। অন্যদিকে লেইকে দেখি, সে মাইক্রোটেক কোম্পানিতে গিয়েছিল, কারণ সে অজানা ব্যক্তি তাকে মেসেজ করে বলেছিল যে 202 নাম্বার রুমে গিয়ে সেখান থেকে একটা আইডি কার্ড সংগ্রহ করতে। লিন তার কথা মতো 202 নাম্বার রুমে চলে যায়। মিস্টার নিয়ান লেকে সেদিকে যেতে দেখতে পায়, কিন্তু সে তাকে কিছুই বলে না। এই 202 নাম্বার রুম আসলে চুনিওর বাবার কেবিন ছিল। লে যখন সেখানে গিয়ে খুঁজতে শুরু করে সে একটা ডয়ারের ভেতরে আইডি কার্ড পেয়ে যায়, আর সে তো অনেক খুশি হয়ে যায়। এরপর সে যখন কম্পিউটার ওপেন করে তখন সে দেখতে পায় ওখানে সেই আইডিটা রয়েছে যেই আইডিটা থেকে সে প্রতিদিন রাতে একটা অজানা ব্যক্তির সাথে কথা বলে। এটা দেখে লেইয়ের সন্দেহ হতে শুরু করে, আর সে এই সব কিছু ভাবতে ভাবতে সেখান থেকে চুপচাপ বেরিয়ে আসে। অন্যদিকে চুনিও আর লেইকে দেখি, তারা দুজন মিলে সেই সব ডাম্পলিং বানানো প্রায় শেষ করেই ফেলেছিল। সেখানে চুনিওর দাদি আসে আর চুনিওর সাথে খুনসুটি করতে শুরু করে। এসব কিছু দেখে লিনের মন খারাপ হয়ে যায়। তখন চুনিওর দাদি খেয়াল করে তার মন খারাপ হয়ে গিয়েছে। তখন সে তাকে জিজ্ঞাসা করে তার মন খারাপ কেন। তখন লিন তাকে বলে বহুদিন হয়ে গিয়েছে সে তার ফ্যামিলির সাথে দেখা করে না। তাদের দুজনকে দেখে তার পরিবারের কথা তার অনেক বেশি মনে পড়ছে। একটু পরে সব ডাম্পলিং বানানো শেষ হয়ে যায় আর তারা তিনজন মিলে টেবিলে বসে খাওয়া শুরু করে, কিন্তু তখনও চুনিওর নজর লিনের সেই ছোট্ট ডায়েরির উপরে ছিল।
করছিল। এটা খেয়াল করতে পেরে লিন তাকে সেই ডায়েরিটা দিয়ে দেয় আর তাকে বলে, আমি খেয়াল করেছি যে তোমার এই ডায়েরির দিকে মনোযোগ রয়েছে, তুমি এটা দেখতে পারো। তখন চুনিও একটু ইতস্থিত বোধ করে, কিন্তু এরপরেও সে ওই ডায়েরিটা খুলে দেখে আর দেখতে পায় সেখানে বিভিন্ন রকমের রেসিপি লেখা আছে। তখন লিন তাকে বলে, কলেজে থাকা স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন রকম স্বাদ, তাদের সবার আলাদা আলাদা ভিন্ন স্বাদের জিনিস পছন্দ, আর সে এই সব কিছু সারাদিন ওই ডায়েরিতে নোট করে রাখে। এসব নিয়ে গবেষণা করতে তার অনেক বেশি ভালো লাগে। কথায় কথায় চুনিও তার কাছ থেকে এটাও জেনে নেয় যে সে ইলেকট্রনিক কাজ কোথা থেকে শিখেছে। রাতে একা বসে চুনিও এই সব কিছু নিয়ে ভাবছিল। লিনের উপর তার সন্দেহ যেন যাচ্ছিলই না, কিন্তু এরপরেও সে তার বাবার উপরেও সন্দেহ করছিল। সে ভাবছিল সেদিন লেইয়ের কম্পিউটারে যে আইডিটা থেকে SMS আসছিল সেই আইডিটা সে তার বাবার ল্যাপটপে দেখেছে, তাহলে তার সাথে লেইয়ের সম্পর্ক কি। অন্যদিকে লেইকে দেখি সে বাড়ি ফিরে আসে আর কম্পিউটার থেকে ওই আইডিতে আবারও মেসেজ দেয় আর তাকে জিজ্ঞাসা করে, আপনি কি চুনিওর বাবা? এরপর সে মেসেজটার উত্তর আসার জন্য অপেক্ষা করছিল। তখনই লেইয়ের ফোনে একটা SMS আসে। সে যখন ওই SMS এর অ্যান্সার করছিল ঠিক তখনই আমাদেরকে দেখানো হয় তার কম্পিউটার থেকে সেই SMS গুলো আপনা আপনি ডিলিট হয়ে যাচ্ছে এবং সেই কম্পিউটারের মাধ্যমে কেউ যেন লেইকে দেখতে পাচ্ছে। তখনই আমরা দেখতে পাই তিয়ানজিন কোম্পানির সেই ম্যানেজার আর তার পাশে একজন লোক বসে আছে। তারা দুজন মিলেই লেইকে দেখতে পাচ্ছিল, কিন্তু এখানে এই লোকটি কে ছিল তার চেহারা আমাদেরকে দেখানো হয় না আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। গভীর রাতে লেই চুপি চুপি মাইক্রোটেক কোম্পানির ভেতরে যায়। সে ওই রুমের ভেতরে চলে যায় যে রুমে যাওয়ার জন্য সে এতদিন এত চেষ্টা করছিল। তখনই আমরা দেখতে পাই সিসি ক্যামেরার মাধ্যমে লেইকে কেউ একজন দেখতে পাচ্ছে আর আমাদেরকে সেই ব্যক্তিটিকে দেখানো হয়। সেই ব্যক্তিটি আর কেউ নয় বরং মিস্টার নিয়ান ছিল। রুমের ভেতরে যাওয়ার পর লেই যখন সিন্দুক খোলার চেষ্টা করছিল সেই যন্ত্রটি নেওয়ার জন্য, তখন মিস্টার নিয়ান সেই লকারের গেটটা পাসওয়ার্ডের মাধ্যমে কম্পিউটার থেকেই তাকে ওপেন করে দেয়, কিন্তু লেই এটা বুঝতে পারে না আর সে ওই লকারটা খুলে সেখান থেকে ওই যন্ত্রটা নিয়ে চলে যায়। এখন মিস্টার নিয়ান লেইকে দিয়ে এসব কিছু কেন করাচ্ছিল তা আমরা গল্পটা এগোলেই বুঝতে পারবো। অন্যদিকে চুনিওকে দেখি লেই বাড়িতে নেই, এটার সুযোগ নিয়ে সে লেইয়ের রুমে চলে যায় আর সেখানে গিয়ে কম্পিউটার ওপেন করে সে ওই অজানা ব্যক্তিকে মেসেজ দেয় এবং অপেক্ষা করতে থাকে কখন তার রিপ্লাই আসবে। একটু পরে সে লোকটির রিপ্লাই আসা শুরু হয়। তখন চুনিও খেয়াল করে লেইয়ের ফিরে আসার সময় হয়ে গিয়েছে, তাই সে ল্যাপটপ দ্রুত বন্ধ করে সেখান থেকে চলে যায় তিয়ানজিন কোম্পানিতে। এদিকে লেই ফিরে এসে সেই যন্ত্রটি চার্জে দেয় এবং দ্রুত চুনিওকে ফোন করে এই বিষয়ে জানাতে চায়, কিন্তু চুনিও তো তার উপরে রেগেছিল, তাই সে তার কথায় বেশি গুরুত্ব দেয় না। অন্যদিকে লেই তাকে কিছু বলে ওঠার আগে খেয়াল করে সেই যন্ত্রটি হঠাৎ করেই পুড়ে গিয়েছে, যার কারণে তাদের দুজনের কথা হয়ে ওঠে না। চুনিও তিয়ানজিন কোম্পানির ভেতরে চলে যায়। সেখানে গিয়ে সে চারিদিকে কিছু একটা খুঁজতে শুরু করে আর খুঁজতে খুঁজতে সে একটা রুমে গিয়ে পৌঁছায়। সেখানে যাওয়ার পর সে সেখানে একটা ব্যক্তিকে শুয়ে থাকতে দেখে আর সে যখন ধীরে ধীরে তার কাছে যায় তখন সে বুঝতে পারে এটা আর কেউ নয় বরং তার বাবা। তার বাবাকে দেখে অতীতের সব কথা তার মনে পড়ে যাচ্ছিল আর সে বুঝতে পারে যে এই সব কিছু তার সাথেই জড়িত। এরপর চুনিও খেয়াল করে তার বাবার পাশে একটি গেমিং ডিভাইস রাখা, যেমন ডিভাইস তাদের কাছে পাঠানো হয়েছিল, কিন্তু এই ডিভাইসটা তাদের ডিভাইসের থেকে একটু আলাদা রঙের ছিল। সে বেশি কিছু না ভেবেই ওই ডিভাইসটা পরে ফেলে। এরপর সে তার বাবাকে চোখের সামনে দেখতে পায় এবং সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন তার বাবা তাকে দেখে বলে, ফাইনালি আমার মেয়ে আমার কাছে এসে গিয়েছে, আমি এই দিনটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। আমি আজকে তোমাকে সবকিছু খুলে বলবো, কিন্তু কোথা থেকে শুরু করব এটাই বুঝতে পারছি না। চুনিওর বাবা তাকে প্রশ্ন করে, তুমি কি কখনো একাকিত্ব অনুভব করেছো? তখন চুনিও তার দিকে তাকায়। তখন তার বাবা তাকে বলে, তুমি যেমন একাকিত্বের কথা ভাবছো আমি সেটা বলছি না। এটা বলেই তার বাবা তাকে ছোটবেলার সেই দৃশ্যগুলো দেখাতে শুরু করে যেখানে তারা তিনজন অনেক হ্যাপি ছিল। এরপর তার বাবা তাকে বলতে শুরু করে, তখন আমার বয়স মাত্র 30 ছিল, আমার স্ত্রী ছিল, আমার একটা মেয়ে ছিল, সবাই আমাকে দেখে অনেক হ্যাপি মনে করত, কিন্তু ভেতর থেকে আমি একটুও হ্যাপি ছিলাম না। তুমি কি কখনো অনুভব করেছো যখন কোনো মানুষ আকাশে উড়তে পারে কিন্তু সে নিজেকে দাবিয়ে রাখে তখন তার ভেতরে কেমন কষ্ট হয়? সে ঠিক কেমনটা অনুভব করে? এই একাকিত্বের অনুভূতি অনেক শক্তিশালী হয়ে ওঠে। আমি একজন জিনিয়াস ছিলাম, কিন্তু এরপরেও আমাকে স্বাভাবিক এবং সাধারণভাবে চলতে হতো। এটা শুনে চুনিও একটু রেগে যায় আর তাকে বলে, তাহলে তুমি
তুমি কি আমার আর আমার মায়ের সাথে খুশি ছিলে না? এটা শুনেই তার বাবা রেগে যায় আর তাকে চুপ করতে বলে। এরপর সে শান্ত হয়ে চুনিওকে বলে, আমার কথার মধ্যে বাধা দিও না, আমার যা বলার আমাকে বলে শেষ করতে দাও। এরপর সে চুনিওকে বলে, এই যে একাকিত্বর অনুভূতি, এটা আমাকে এক সময় এটা অনুভব করায় যে এই দুনিয়াটা অনেক বিরক্তকর আর এই দুনিয়াতে অনেক ত্রুটি রয়েছে। তাই আমি আমার ভেতরে থাকা প্রতিভা দিয়ে অন্য আরেকটা পৃথিবী তৈরি করতে পারি, একটি নিখুঁত পৃথিবী। এরপর আমার যোগাযোগ হয় মিস্টার ইয়ানের সাথে। তিনি একজন ধনী ব্যক্তি ছিলেন এবং একজন ব্যবসায়ী। তার মধ্যে অনেক আবেগও ছিল। তিনি শীঘ্রই আমার দ্বারাই অনেক সন্তুষ্ট হন। তিনি আমার প্রকল্পে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেন। এরপর আমরা দুজনে মিলে অনেক পরিশ্রম করি। আমাদের মধ্যে আদর্শ ছিল। দিনরাত এক করে আমরা অন্য আরেকটা দুনিয়া তৈরি করি এবং আমরা সফলও হয়ে যাই। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এটা যথেষ্ট নয়। সবাই ভাবছিল এটা ফিউচার মাইক্রোওয়ার্ল্ড, কিন্তু আমার মন বলছিল এটা যথেষ্ট নয়। এটা একটা আদর্শ পৃথিবী এখনো তৈরি হয়নি। আমার মন বলছিল এখানে কিছু একটা অনুপস্থিত রয়েছে, যেন এটা একটা নাটক লেখার মতো। তখন আমি বুঝতে পারি এখানে যেটার অভাব রয়েছে সেটা হলো আত্মা। এরপর আমরা অনেক দিন ধরে গবেষণা চালাই। তারপরে আমরা একদিন সেখানে প্রবেশ করি। তারা দুজন যখন সেই দুনিয়াতে হেঁটে বেড়াচ্ছিল তখন সেই ব্রিজের ওপর থেকে মিস্টার ইয়ান পড়ে যায়। এটা দেখে চুনিওর বাবা পানিতে লাফ দিয়ে মিস্টার ইয়ানকে উদ্ধার করে। এরপর সে অনেকবার মিস্টার ইয়ানকে ডাকে, কিন্তু তার জ্ঞান ফিরে আসে না। তখন সে ভাবতে শুরু করে এটা কিভাবে সম্ভব, এটা তো একটা ভার্চুয়াল দুনিয়া, এখানে কিভাবে সে অজ্ঞান হতে পারে। এরপর সে এটা বোঝার জন্য বাস্তব দুনিয়াতে ফিরে আসে। সেখানে এসে দেখে মিস্টার ইয়ান আসলে জ্ঞান হারিয়েছে। অন্য সবাই তো এটা দেখে অনেক অস্থির হয়ে পড়ে, কিন্তু চুনিওর বাবা তাদের সবাইকে থামিয়ে দেয় এবং সে কম্পিউটারে বসে সিস্টেমের মাধ্যমে মিস্টার ইয়ানের জ্ঞান ফিরিয়ে আনে। জ্ঞান ফিরে আসার পর মিস্টার ইয়ান তাকে জিজ্ঞাসা করে সে জ্ঞান হারিয়েছিল কিভাবে। তখন ওর বাবা তাকে বলে এটা ওই সময় ঘটেছিল যখন তারা দুজনে গেমের ভেতরে ছিল। হঠাৎ করেই দুর্ঘটনা ঘটার কারণে তার ব্রেন ব্লক হয়ে গিয়েছিল এবং সিস্টেমে সে কোমায় পড়ে গিয়েছিল। তখন মিস্টার ইয়ান চিন্তায় পড়ে যায়, কারণ এটি একটি বড় ধরনের ভুল। মিস্টার ইয়ানের সাথে সাথে সেখানে থাকা সবাই এটা নিয়ে আলোচনা করতে শুরু করে, কিন্তু চুনিওর বাবা এটাতে অনেক খুশি হয়ে যায়, কারণ সে এই মুহূর্তের জন্যই অনেকদিন ধরে অপেক্ষা করছিল আর অবশেষে তার উদ্দেশ্য সফল হয়েছে। সে একটা নিখুঁত পৃথিবী তৈরি করতে পেরেছে। এটি একটি ব্যাপক আপডেট নকশা পরিকল্পনা। এটা বলে সে চুনিওকে সেই পরিকল্পনার ভিডিওটি দেখাতে শুরু করে। আর আজকের এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এই ভিডিওর পরবর্তী পর্ব দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।